জীবনের একটা মাইল ফলক। এই অনুষ্ঠানে হাজির হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আল্লাহ পাক যে আমাদের এই পর্যন্ত হায়াত লম্বা করেছেন। আমরা শুধুমাত্র চাকরিজীবী তৈরি করতে চাই না, আমরা চাই কিছু আলোকিত মানুষ তৈরি করতে, যারা জানবে পৃথিবীতে তাদের দায়িত্ব কি, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি, এই জীবনের পরে আমাদের আরো একটা জীবন আছে, সেই জীবনের জন্য আমাদের করণীয় কি। অন্ততপক্ষে এই জিনিসটা যেন তাদের অবশ্যই জানা থাকে। যত চিন্তা গবেষণা করবে ততই উন্নত হবে। যা আছে তাই থাকবে, এটা নিয়ে থাকলে হবে না। অন্যরা কিভাবে আগাচ্ছে তোমরা দেখো। তুমি পরীক্ষা দিলে দেন আজকে? তোমার সবচাইতে পরীক্ষা ভালো হয়েছে কোন সাবজেক্টের? আরবি। আরবির প্রশ্ন কি সহজ হয়েছিল নাকি তোমার পড়া ভালো হয়েছিল, কোনটা? প্রশ্ন সহজ এবং পড়া ভালো হয়েছিল। আচ্ছা, সব মিলে আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে তো? আলহামদুলিল্লাহ। সবকিছু মিলিয়ে তোমার কেমন মনে হচ্ছে? তুমি কি বৃত্তি পাবা? ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ওইসব আহলে হাদিসদের সংগঠন যারা চিন্তায়, চেতনায়, শয়নে, স্বপনে, চলনে, বলনে সব কাজেই পবিত্র কোরআন ও সহিহ হাদিসকেই একমাত্র গ্রহণযোগ্য সিদ্ধান্ত হিসেবে মনে করে। আজকের শিক্ষা সংস্কার আন্দোলনের একটা মাইল ফলকের দিন। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা লাভ করেছে অনেক আগে, কিন্তু একই প্রশ্নপত্রের অধীনে রেজাল্ট হওয়াটার স্বপ্ন যে আমাদের ছিল সেটা বাস্তবায়ন হলো আজ। এজন্য আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত স্মরণীয় দিন, শিক্ষা বোর্ডের জীবনের একটা মাইল ফলক। এই অনুষ্ঠানে হাজির হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আল্লাহ পাক যে আমাদের এই পর্যন্ত হায়াত লম্বা করেছেন, এজন্য আল্লাহ পাক শুকরিয়া আদায় করছি। এটা হয়তো বা হতো, কিন্তু আমাদের মৃত্যুর পরে হতো। ইনশাল্লাহ আগামী বছর আরো বেশি প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করবে। যত বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে তত বেশি আপনাদের দায়িত্ব বাড়বে। সেই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়ে যান। যদি আপনার দ্বারা একটা ছেলে তৈরি হয়ে যায়, ওই ছেলে আগামী দিনে এই দেশের বিপ্লবী সৈনিক হবে। কারণ শিক্ষা ক্ষেত্রে বিপ্লব ছাড়া কোশ্চিনকালেও রাজনৈতিক বিপ্লব আসতে পারে না। নেতৃত্বের সংস্কার তখনই সম্ভব যখন সে জানবে যে এই নেতৃত্ব সঠিক নয়। এখন তো মিছিল মিটিং মানেই ইলেকশন, পাগলের কারবার। আজকে যে ওসমান হাদির শহীদ হলো, সে কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। সে কিন্তু শিক্ষা বিপ্লব নিয়ে সংগ্রাম করেনি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার সংগ্রাম ছিল। আমাদের কাছে খালি ভারতীয় আধিপত্যবাদ নয়, আমেরিকান সাম্রাজ্যবাদ বা অন্য যে কোনো দেশের আগ্রাসন, সবার বিরুদ্ধে আমরা কথা বলি। রাজনৈতিকভাবে আমরা স্বাধীন, আমাদের চিন্তাধারা স্বাধীন, এবং আমাদের বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা হলো ইসলাম। এদেশের স্বাধীনতার চেতনা কোশ্চিনকালে ধর্মনিরপেক্ষতাবাদ নয়, গণতন্ত্র নয়, সমাজতন্ত্র নয়, বাঙালি জাতীয়তাবাদ নয়। এগুলো ভারতের চাপানো সংবিধানের সংশোধনী 1972 সালে আনা হয়েছিল। 1972 সালের সংবিধান কোশ্চিনকালে বাংলাদেশের সংবিধান হতে পারে না। মুজিবনগরের আম্র কারণে যেদিন প্রথম 17 এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় 1971 সালের, সেদিন কিন্তু আল্লাহর নামেই ঘোষণা করা হয়েছিল। আল্লাহর নাম সরিয়ে দিয়ে এখন চলে গেছে জনগণের নামে। জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস নয়,
আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস। অধিকাংশ রায় চূড়ান্ত নয়, ওহির বিধানই চূড়ান্ত। এই দুটি বক্তব্য যদি স্বাধীনভাবে আপনারা দিতে পারেন, ছাত্রদেরকে বোঝাইতে পারেন বা শিক্ষক তৈরি করতে পারেন, তাহলে আপনাদের জীবনটা সার্থক হবে। এর বিপরীত যদি আপনারা চলে যান, বহু স্কুল আছে এদেশে, রাজশাহীতেও অনেক স্কুলের শাখা চলছে, আমরা দেখতে পাচ্ছি। এমনকি একটা নামকরা স্কুলের প্রতিষ্ঠাতাও কিন্তু একজন আহলেদের ছেলে, কিন্তু সেখানে প্রচলিত সিলেবাস পড়ানো হয় যার মধ্যে নতুন কিছু শেখার নাই। প্রচলিত সিলেবাসটাই যত্ন করে তারা পড়ায়, এজন্য সেদের রেজাল্ট ভালো হয়। আপনারা প্রয়োজনে একজনের জায়গায় 5 জন শিক্ষক নেন, যত্ন করে ছেলেমেয়ে গড়ে তোলেন, ওই সিলেবাসের বিরুদ্ধে আপনাদের সিলেবাস একটা বিপ্লবী প্রতিবাদ হবে। যদি আপনারা গড়ে তুলতে পারেন, তাহলে আল মাকাজ ইসলামিয়া সালাফি সত্যিকার অর্থে তার নাম অনুযায়ী কাম হবে। নইলে সাধারণ প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের যদি প্রতিযোগিতা হয় রেজাল্টের জন্য, তাহলে আমাদের ভুল হবে। রেজাল্টটা একটু কম বেশি কেউ হলেও যায় আসে না। শিক্ষা তো তারা শিখেছে আমাদের বোর্ড অনুযায়ী। যখন আমাকে আমাদের মুরব্বীরা বলছিলেন, ডাক্তার মনসুর এবং সিরাজুল ইসলাম মাস্টার সাহেব, যে সোনামণির যে সিলেবাসটা আছে, সোনামণির জ্ঞান কোর্সের এই সিলেবাসটা আছে আমাদের মাদ্রাসার শিক্ষা বোর্ডের সিলেবাসের মধ্যে একীভূত করা ভালো হবে। আমি ওনার পরামর্শটা সঙ্গে সঙ্গে ফোন করে সোনামণি পরিচালক রবিউল ইসলামকে জানিয়ে দিয়েছি। সে আমাকে আজকে বলে বুঝালো যে এই সিলেবাস সম্পূর্ণটাই আমাদের শিক্ষা বোর্ডের সিলেবাসভুক্ত করা হয়ে গেছে অলরেডি আগে থেকেই। একবারে শিশু শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীতে সবগুলোতে দেওয়া হয়েছে। এতে আমি জানতাম না। আমার মনে হয় এটা খুব ভালো কাজ হয়েছে, কারণ সোনামণির প্রতিযোগিতার সময় যে সোনামণির সিলেবাস যে তোমরা দাও, সে তো সীমিত লোকেরা অ্যাটেন্ড করে, কিন্তু ক্লাসে হয়ে গেলে যত ছাত্র থাকবে সবাই এটা পড়তে বাধ্য হবে। এটা অত্যন্ত উত্তম পরামর্শ ছিল এবং আমি সুন্দর জবাব পেয়ে আমি রবিউলকে ধন্যবাদ দিচ্ছি। তোমরা যে বিষয়টা চিন্তা করেছো তাতে আমরা খুশি হলাম। তোমরা আরও চিন্তা করো, আরও চিন্তা করো। যত চিন্তা গবেষণা করবে ততই উন্নত হবে। যা আছে তাই থাকবে, এটা নিয়ে থাকলে হবে না। অন্যরা কীভাবে আগাচ্ছে তোমরা দেখো, প্রত্যেকেই চেষ্টা করে যাচ্ছে। শিক্ষা সংস্কারের ক্ষেত্রে আজকে প্রথম হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের রেজাল্ট হলো। আমি স্বাগত জানাচ্ছি রেজাল্ট দাতা কর্তৃপক্ষকে এবং বৃত্তি পরীক্ষার যারা বিভিন্নভাবে সম্মানিত হয়েছে। তো মনে রেখে দো, ইনদাল ইমতিহান ইকরাম রিজাল আও ইউহান, পরীক্ষার সময় মানুষ সম্মানিত হয় অথবা অসম্মানিত হয়। বড় পরীক্ষায় বড় পুরস্কার। ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছিলেন, তিনি সবচেয়ে বড় পুরস্কার পেয়েছিলেন। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ বলেছেন ইব্রাহিম তোমাকে আমি মানব জাতির নেতা করলাম, কারণ তিনি সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছিলেন। নবীদের মধ্যে এত বড় পরীক্ষা কার হয়নি। তো আপনারা ট্যালেন্ট পুল পেয়েছেন, সুন্দর পরীক্ষা দিয়েছেন, ট্যালেন্ট পুলে সম্মানিত হয়েছেন। যারা অত ভালো পারেননি তারা সাধারণ গ্রেডে গিয়েছেন, কিন্তু এটার অর্থ এটা নয় যে আপনারা কিছুই পারেননি। আগামীতে আপনাদের আর প্রচেষ্টা বাড়বে ইনশাল্লাহ। আপনারা সবাই ট্যালেন্ট পুলে চলে আসেন, আমরা সে আশা করব। যে সমস্ত মার্কাজের রেজাল্ট আরও ভালো হয়নি তারা যেন নিরাশ হবেন না, ভালো হতে হবে এই মর্মে প্রতিজ্ঞা গ্রহণ করুন। আগামী বছর আপনাদের নাম যেন সবার আগে চলে আসে। মার্কাজের চাইতে ভালো লেখাপড়া অন্য জায়গায় হোক, এটা আমরা আশা করি। যারা বিজ্ঞ এবং যারা অজ্ঞ তারা কখনোই এক নয়। নজির হোসেন দেহলেভির মতন একজন সাধারণ ঘোড়সওয়ার, খেলাধুলা করা মানুষ
যদি ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যক্তিত্বে পরিণত হতে পারে, আপনাদের লালন পালনের মাধ্যমে একটা সাধারণ ছেলেও অত্যন্ত বড় পদে যেতে পারে যখন আপনি থাকবেন না। ওরাই আপনার সাদাকা জারিয়া হিসেবে কেমন পর্যন্ত আপনার নেকি বৃদ্ধি করবে। অতএব তাদের প্রতি আপনারা মহব্বতের দৃষ্টিতে তাকাবেন, আমাদের ছাত্রদেরকে যেন ক্ষতি করবেন না। আমিও বলে যাচ্ছি, আমিও শিক্ষক, আমিও আমার সারাটা জীবনে এই শিক্ষা বিপ্লবী কামনা করেছি। বিশ্ববিদ্যালয়ে আমার কিছু কিছু কাজ ছিল যেগুলো সবার কাছে দারুণ গ্রহণযোগ্য ছিল, এবং তারা সব শিক্ষককে সম্মান করতে হবে আমাদেরকে, আমার নীতির কারণে। আপনারা নীতিবান হবেন, নীতির সঙ্গে আপোষ করবেন না। ছোট্ট একটা কথা বলে দিই, একটা ছেলে একদিন নকল করলো, ধরে ফেললাম। তোমার পরিচয় কি? আমি অমুক জাতীয় পত্রিকার রাজশাহীর ব্যুরো চিফ। ধন্যবাদ। বাইরে গিয়ে দাঁড়া 15 মিনিট, শাস্তি। যেটা লিখেছে সব কেটে দিলাম। এবার ডাকলাম ভেতরে, সব ছাত্ররা তাকিয়ে আছে যে স্যার আজকে কি করে দেখি। তখন তো আমি অনেক ছোট। আমি বললাম, তোমার শাস্তি কিছুই না, তুমি তো একটা জাতীয় পত্রিকার রাজশাহীর ব্যুরো চিফ, এবং তোমার পত্রিকায় লেখা আছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা হয়। বস্তুনিষ্ঠ মানে সত্য সংবাদ। তুমি কালকে লিখবা তোমার পত্রিকায় যে ব্যুরো চিফ অমুক ব্যক্তি নিজে পরীক্ষা নকল করে ধরা পড়েছিল। এই কথাটা পত্রিকায় কালকে তোমার দিতে হবে, এটাই তোমার শাস্তি। এই যে পায়ে হাত দিয়ে হুড়মুড়ো করে পড়ে কান্না শুরু করে দিল, তখন ছাত্রদের সবাইকে বলে, এই তোমরা বলো ওকে শাস্তি যা দিলাম ঠিক হয়েছে? স্যার 1 নম্বর ফার্স্ট ক্লাস শাস্তি হয়েছে, এই শাস্তিটা সঠিক শাস্তি হলো। তো কান্নাকাটি করছে, যাও তোমার ওগুলো যেগুলো লিখেছ সব কেটে দিলাম। মানে এক্সপেল করে করলাম না, নষ্ট করলাম না, খাতা দিয়ে দিলাম, পারলে তুমি আধা ঘন্টার সময় লেখো। এরকম কিছু কিছু কাণ্ড কারখানা আমার দ্বারা হয়েছিল, সব শিক্ষকের মুখে মুখে ছিল এই গল্পগুলো, যে একমাত্র লোক যে কারোর তার তোয়াক্কা করে না। শিক্ষক সমিতির চেয়ারম্যান আমার হলে পর্যন্ত চলে গেছে, কারণ যে ছেলেকে আমরা ধরেছিলাম ওই ছেলে রাজশাহী শহরের অত্যন্ত বড় ব্যবসায়ী ছেলে। এই চেয়ারম্যান, শিক্ষক সমিতির চেয়ারম্যান মানে কি বুঝতে পারো? শিক্ষক সমিতির চেয়ারম্যান নিজে গেছে হলে, ভাই গালেব তুমি নতুন এসছো, ইয়ং মানুষ, আমি তোমাকে অনুরোধ করছি ছেলেটাকে এবার অন্তত ছেড়ে দাও। কারণ স্যার আমি নীতিহীন হতে পারবো না, সে নকল করেছে, ধরা পড়েছে, আমি তাকে এক্সপেল করে দিয়েছি। এই যে কাণ্ডটা অত সহজ ব্যাপার না তখনকার যুগে আমার জন্য। আমি তো অত্যন্ত ছোটো মানুষ, তো প্রথম 78 সালে 80 সালে ঢুকেছে ইউনিভার্সিটিতে। তো 80-81 সালে আমার বয়স কত ছিল, কতটুকু মানুষ ছিল? এই সমস্ত মুরব্বী টিচারদের বিরুদ্ধে এই ধরনের কথা বলা সেই সময় এই চারটিকার নীতির কথা না। এই ঘটনাগুলো উনি কিছু কিছু শুনেছেন, জেলখানে গিয়ে তো নাকি পেয়ে গেলাম, মানে আখেরাতে পাবো তো পাবোই, দুনিয়াতে পেয়ে গেলাম। ফলাফল হলো এই, জেলখানে বিনা পয়সায় বিনা ঘুষে আমাকে সে ভিআইপি রুমে উনি রেখে দিলেন। অথচ আইনত আমি তো আসামি, সাধারণ আসামি। এটা একটা উদাহরণ দিলাম খেলে আপনাদের শোনানোর জন্য। আপনারা নীতির সঙ্গে যদি কাজ করেন, শিক্ষকদের যে নীতি আছে না, একটা এথিক্স আছে না, এই নীতি অনুযায়ী যদি শিক্ষকরা যদি ঠিক মতো কাজ করেন, তাদের হক আদায় করেন, ইনশাল্লাহ আপনাদেরকেও সম্মানিত হতে হবে। দুনিয়াতে আল্লাহ পাক সম্মান দেবেন, আখিরাতে আল্লাহ সম্মান দেবেন। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের আজকের এই বৃত্তি রেজাল্ট ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সভাপতি, চেয়ারম্যান এবং সেক্রেটারি, এই দুজনকে ধন্যবাদ দিচ্ছি। তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজটা করেছে। আমার স্নেহাস্পদ সেক্রেটারি আমাদের শামসুল আলমের এই ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার সাথী যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে এমনি করে উত্তরোত্তর সামনে এগিয়ে যাওয়া তৌফিক দান করুন। অভিভাবক, শিক্ষক এবং যারা উদ্যোক্তা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে
আরও বেশি বেশি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু চলে আসবে। আপনি তাদেরকে কিভাবে গ্রহণ করবেন সেজন্য আপনারা প্রস্তুতি নেন। প্রত্যেক শিক্ষককে এইভাবে এগিয়ে আসতে হবে। যদি ইংলিশের শিক্ষক, তিনি ক্লাসে ইংরেজি নিজেই লিখবেন, তার লেখা দেখে ছাত্ররা লিখবে। আমি শুনতে পাচ্ছি, কালকে শুনলাম এটা, যে আলাদা কি নুরানি শিক্ষা বোর্ড বলতে আছে, তারা একটা খত বের করেছে, ওইটা এখন ওরা বিক্রি করবে, হাতে লেখা ভালো হবে। ওটা অসম্ভব। আমরা জীবনে কখনো ওই খত পড়ে লিখে দিই। শিক্ষকরা লিখবে, তাদের লেখা দেখে বাচ্চারা শিখবে। অর্থাৎ আপনার লেখা ভালো হতে হবে। যিনি আরবি শিক্ষক, তিনি আরবি ব্ল্যাকবোর্ড লিখে দেবেন, ঠিক ওইভাবে ছেলেরা লিখবে, ভালো মন্দ উনি দেখে দেবেন। তো শিক্ষকদের হাতে লেখা ভালো না হয়, তো ছাত্রদের হাতে লেখা কখনোই ভালো হবে না। ওই খত বই বিক্রি করে একটা পলিসি বের করেছে, এই পলিসি দিয়ে ওই আর আপনার কেনার জন্য ছেলেদেরকে বলছেন, তোমরা এটা কেন সবাই। আর এটা কালকে শুনলাম, তো আশ্চর্য এটা কি, এসব করবেন না। নিজে হাতে লেগে ভালো করুন এবং আপনার দেখে আপনার ছেলে শিখবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।